আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাইড ডাইনেস্টির পর লোদি ডাইনেস্টি দেখব। আমরা খিলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টির সময় ভারতের কতটা অংশ তারা ক্যাপচার করে সাম্রাজ্য করেছিল সেটা দেখেছি। সাইড ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টিটা দেখা হয়নি, আগে সেটা দেখে নিই, তারপর আমরা এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলো দেখব। বোঝা গেল? এটা সাইড ডাইনেস্টির সময়। এর আগে ঠিক তুগলক ডাইনেস্টির সময় কিন্তু অনেকটা জায়গা জুড়ে তুগলকরা রাজত্ব করত, কিন্তু সাইড ডাইনেস্টির সময় অপেক্ষাকৃত সাম্রাজ্যটা অনেক আকারে কমে গেল। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। তার মানে আস্তে আস্তে সাইড ডাইনেস্টির কিন্তু যে ক্ষমতাটা ছিল সেটা তুগলকদের থেকে অনেকটা কম ছিল। এরপর আমরা লোদি ডাইনেস্টিটা দেখব। লোদি ডাইনেস্টির সময় কিন্তু এই জায়গাটা আরও কমে এলো, যদিও বহলুল লোদি, সিকান্দার শাহ লোদি এবং ইব্রাহিম লোদি অপেক্ষাকৃত শক্তিশালী ছিল সাইড ডাইনেস্টির রুলারদের তুলনায়, কিন্তু তাও লোদি ডাইনেস্টির সময় এটা দিল্লির চারপাশে খুব অল্প জায়গা জুড়ে থাকে। সেই অত বড় সাম্রাজ্য কিন্তু আর দেখা যায় না। বোঝা গেছে? এইটা লোদি ডাইনেস্টির সময় টোটাল ভারতে ক্যাপচার করা সাম্রাজ্য। এবার আমরা এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলো দেখে নিই। লোদি ডাইনেস্টি 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি রাজত্ব করেছিল। বোঝা গেল? বলছে দ্য ফাউন্ডার অফ লোদি ডাইনেস্টি ওয়াজ বহলুল লোদি। বলেইছিলাম বহলুল লোদি কি? আলাউদ্দিন আলাম শাহ কী করলো? ডাইরেক্ট দিল্লি ছেলে বহলুল লোদির ভয়ে চলে গেল কোথায়? বাদায়ুনে। সেই বাদায়ুনে যেই চলে গেল, দিল্লিটা খালি পেয়ে দিল্লিটাকে দখল করে নিল কে? বহলুল লোদি। এস্টাবলিশ করলো লোদি ডাইনেস্টি। আলাউদ্দিন আলাম শাহ সাইড ডাইনেস্টির লাস্ট রুলার। এই আলাউদ্দিন আলাম শাহের সাথে কিন্তু কোনো লড়াই হলো না, কোনো শক্তি দখলের লড়াই হলো না, জাস্ট সে তার শক্তিটা ছেড়ে চলে গেল ভয়ে। বোঝা গেল একমাত্র রুলার যে বিনা রক্তপাতে সুলতানেট পিরিয়ডের সময় সিংহাসনে বসেছিল কে? বহলুল লোদি। তিনি আগে কি ছিলেন? আগে ছিল তিনি সিরহিন্দ এবং লাহোরের গভর্নর বহলুল লোদি। বোঝা গেছে? তারপর বলছে এই লোদি ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার ছিল কে? বহলুল লোদির ছেলে নিজাম শাহ বা নিজাম খান, যে সিকান্দার শাহ লোদি নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। সিকান্দার শাহ লোদি নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন কে? বহলুল লোদির ছেলে। ইনি কিন্তু ব্যবহারে যথেষ্ট অমায়িক ছিলেন, জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, কিন্তু এনার মেন প্রবলেম ছিল ইনি খুব ফ্যানাটিক বা গোঁড়া ছিলেন ধর্ম নিয়ে। সেটা নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। বলছে হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার হু শিফটেড ক্যাপিটাল ফ্রম দিল্লি টু আগ্রা। তিনিই ছিলেন সর্বপ্রথম রুলার বা শাসক যে তার ক্যাপিটাল বা রাজধানী দিল্লি থেকে আগ্রায় ট্রান্সফার করেছিলেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সুলতানেট পিরিয়ডে সর্বপ্রথম রুলার কে যে তার ক্যাপিটাল আগ্রায় স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে বহলুল লোদির ছেলে সিকান্দার শাহ লোদি। এবার কেন বলি? কারণ আগ্রা শহরটা তো আগে ছিলই না। এই যমুনা নদীর তীরে আগ্রা শহরটা এস্টাবলিশই করেছিল সিকান্দার শাহ লোদি। জিনিসটা বুঝি। বলছে 1504 সালে, সালটা ভীষণ ইম্পর্টেন্ট, 1504 সালে সিকান্দার শাহ লোদি আগ্রা শহরটা তৈরি করেন। 1504 সালে সিকান্দার শাহ লোদি যেই আগ্রা শহরটা তৈরি করেন সেখানেই দিল্লি থেকে ক্যাপিটালটা শিফট করে নিয়ে যান। বোঝা গেল? বলছে সিকান্দার শাহ লোদি কে ছিল? ফ্যানাটিক্যাল মুসলিম, একজন গোঁড়া মুসলিম ছিল। তিনি কি করেছিলেন? জ্বালামুখী টেম্পেলের সমস্ত মূর্তি এবং ইমেজ ভেঙে ফেলেন। জ্বালামুখী টেম্পেল এবার কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশের নগরকোটে অবস্থিত হিন্দু মন্দির জ্বালামুখী টেম্পেল। তার সমস্ত মূর্তি, পবিত্র মূর্তি, ইমেজ ভেঙে ফেলার নির্দেশ দেন এবং ভেঙেও ফেলা হয়। এছাড়া তিনি কি করেছিলেন? মথুরার সমস্ত মন্দির এবং মূর্তি ভেঙে ফেলার অর্ডার দিয়েছিলেন। মথুরার সমস্ত মন্দির এবং মূর্তি ভেঙে ফেলার এই প্রশ্নটা আসে। মথুরার মন্দির মূর্তি ভেঙে ফেলার কে অর্ডার দিয়েছিলেন এবং জ্বালামুখী টেম্পেল কে ধ্বংস করেছিলেন? দুটোই হবে সিকান্দার শাহ লোদি। খুবই নেগেটিভ কাজ, কিন্তু তিনি ফ্যানাটিক বা গোঁড়া ছিলেন ধর্মের দিক দিয়ে, তাই তিনি করেছিলেন।
এবার বলছে তার কিন্তু এগ্রিকালচার বা কৃষিকাজের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তিনি কি করেছিলেন, গাজী সিকান্দারি বা সিকান্দার সিয়ার দুটোই বলা হয়, গাজী সিকান্দারি বা সিকান্দার সিয়ার নামক 32 ডিজিটের একটা জমি মাপার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 32 ডিজিটের জমি মাপার পদ্ধতি গাজী সিকান্দারি বা সিকান্দার ইয়ার, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং তিনি কি করেছিলেন, যে ফার্মার বা কৃষকদের ওপর যাবতীয় যা ডিউটি ছিল, তারপর অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাবতীয় যা ডিউটি ছিল সেগুলো তুলে নেন। এর ফলে কি তিনি প্রচুর উৎসাহিত করতে থাকেন ব্যবসা বাণিজ্য, জনগণ যাতে বেশি করে ব্যবসা বাণিজ্য করে, তাদের ওয়েলথ যাতে বৃদ্ধি পায়, সেদিকে তিনি যথেষ্ট সচেষ্ট ছিলেন। এবং সেই সাথে তিনি কৃষিকাজের ক্ষেত্রেও ফার্মার বা কৃষকদের যথেষ্ট একটা ইতিবাচক মানসিকতা দেখিয়ে উৎসাহ দিতেন। এটা কিন্তু খুব পজিটিভ একটা কাজ ছিল, বোঝা গেল। এবার বলছে হি প্রহিবিটেড দ্য বাথ অফ হিন্দুস ইন দ্য রিভার যমুনা। এটা ভীষণ একটা নেগেটিভ বাজে কাজ। তিনি যমুনা নদীতে শুধু হিন্দু হওয়ার কারণে বিনা দোষে সমস্ত হিন্দুদের চান করা একদম নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাছাড়া তিনি কি করেছিলেন, ভারত থেকে বাইরে, তখনও কিন্তু সমাজে প্রচুর পরিমাণে দাস প্রথার প্রচলন ছিল, কিন্তু ভারত থেকে বাইরে কোনো দাসের এক্সপোর্ট করা তিনি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। এটা কিন্তু আবার একটা পজিটিভ কাজ ছিল, বোঝা গেল। তো পজিটিভ নেগেটিভ নিয়েই তো মানুষ, তো ওনার কিছু পজিটিভ কাজও ছিল, নেগেটিভ কাজও ছিল। বলছে দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টির লাস্ট রুলার ছিল কে, ইব্রাহিম লোদি, যে ছিল সিকান্দার শাহ লোদির ছেলে। ইনি 1526 সালে কি হয়, পানিপথের প্রথম যুদ্ধে, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, বাবরের কাছে পরাজিত হয়। তবে এটা মনে করা হয় যে ইব্রাহিম লোদির অনেক বেশি সেনাবাহিনী ছিল, কিন্তু তার তুলনায় বাবরের সেনাবাহিনী খুব কম ছিল। তা সত্ত্বেও বাবর যেহেতু প্রথম কামানের ব্যবহার করেছিলেন, সেই জন্য তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন। তার স্ট্র্যাটেজির কারণে, কামান ব্যবহারের কারণে এই সমস্ত মনে করা হয়। তবে এখানে একটা গল্প জেনে রাখা ভালো, গল্প শুনলে রিক্রিয়েশনও হয়, আবার ইন্টারেস্টও তৈরি হয়, তাই না? তো গল্পটা আমরা দেখি। এই যে সিকান্দার শাহ লোদি, এ কিন্তু অরিজিন ছিল বা বংশ ছিল আফগান। আমরা আগেই বলেছি পরপর 5টা ডাইনেস্টি রাজত্ব করেছিল কোথায়, এই দিল্লি সুলতানেট পিরিয়ডে। প্রথম স্লেভ ডাইনেস্টি, তারপর কি, ওইভাবে আমরা মনে রাখি সকল কথা, কথা ফর কি হচ্ছে খলজি ডাইনেস্টি, তোর ফর তুগলক ডাইনেস্টি, শেষ ফর সঈদ ডাইনেস্টি, লোদি ফর লোদি ডাইনেস্টি। আমি একটা লাইন বলেছিলাম তো, সকল কথা তোর, শেষ লোদি, সেখান থেকে সকল ফর স্লেভ ডাইনেস্টি, কথা ফর খলজি ডাইনেস্টি, তোর ফর তুগলক ডাইনেস্টি, শেষ ফর সঈদ ডাইনেস্টি, আর লোদি ফর লোদি ডাইনেস্টি। এই যে প্রথম 4টে ক্রোনোলজিক্যালি রাজত্ব করা ডাইনেস্টি, এরা সবাই তুর্কি ছিল, মানে অরিজিনের দিক দিয়ে তুর্কিস ছিল, বোঝা গেল। কিন্তু লাস্ট ডাইনেস্টির অরিজিন ছিল আফগানিস্তান, এরা ছিল আফগান জাতি। এবার সেজন্য তাদের অনেক কিছুর মধ্যে আলাদা হবে। এই তুর্কি জাতি যারা ছিল, তাদের কিন্তু রাজা যখন কেউ সিংহাসনে বসতো, রাজাই কিন্তু সমস্ত পাওয়ারের অধিকারী ছিলেন, কিন্তু আফগানদের মধ্যে এরকম হতো না। আফগান যারা রাজত্ব করতো, সেই সময় সমাজের নোবেল বা অভিজাত সম্প্রদায় ছিল। এই অভিজাত সম্প্রদায়রা রাজাকে কিন্তু তাদের থেকে উচ্চ কেউ ভাবতো না, রাজাকে ভাবতো তাদের সমান বা সমতুল্য। রাজা শুধু রাজত্ব করছে, এটাই যা তফাৎ। এর ফলে অনেক সময় দেখা গেছে যে নোবেলরা যখন শক্তিশালী হয়ে উঠেছে বা অভিজাত সম্প্রদায় শক্তিশালী হয়ে উঠেছে, তারা এটা মনেও করতো ভেতর থেকে একদম, যে তারা চাইলে রাজাকে সরিয়ে পর্যন্ত দিতে পারে, রাজা যদি সঠিক না হয়। তাহলে সিকান্দার শাহ লোদি যখন সিংহাসনে বসেছিলেন, সে ছিলেন ভীষণ মানে রাজনৈতিক ক্ষমতার পটু অধিকারী, এবং সেই সাথে ভীষণ অমায়িক ব্যবহার করতে পারতেন। ফলে সমস্ত বেশিরভাগ নোবেল বা অভিজাত সম্প্রদায়ের মন সে জয় করে ফেলে, এবং তাকে সবাই মন থেকেই রাজা মানতে শুরু করেছিল, যার জন্য সিকান্দার শাহ লোদি কিন্তু তখন অনেক শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু অপরদিকে ইব্রাহিম লোদি তার ছেলে হলেও যথেষ্ট উগ্র স্বভাবের ছিল, এবং এই উগ্র স্বভাব এবং নিজেকে একাধিপত্য ভেবে রাজা ভাবার মানসিকতা কন্টিনিউয়াস তার সভার মধ্যে থাকা অন্য অভিজাত সম্প্রদায়কে অপমানিত করতে থাকে। তাহলে অভিজাত বা নোবেলরা কী হয়, হিউমিলিয়েটেড হয়। হিউমিলিয়েটেড হলেও তাদের মধ্যে কী হবে, চাপা রাগ তৈরি হবে। তারা তো মন থেকে মনেই করে না যে ইব্রাহিম লোদি রাজা বলতে বিশেষ কিছু।
তারা মনে করে রাজা হলেও তাদের সমসাময়িক এবং তাদের বন্ধু সুলভ বা কলিগ সুলভ। তো সেই জায়গাতে আঘাত আসে। ইব্রাহিম লোদি কন্টিনিউয়াস, যত নোবেলরা এই মানসিকতা রাখে ততই ইব্রাহিম লোদি নিজেকে আলাদা দেখাতে থাকে, নিজেকে সর্বেসর্বা দেখাতে থাকে, ফলে একটা কিন্তু ইগো ইস্যু শুরু হয়ে যায় এবং বহু নোবেল বা অভিজাত কিন্তু ইব্রাহিম লোদিকে সিংহাসন থেকে সরাবার প্রতি মানসিকতা তৈরি হয়। এই সময় কি হয়, দৌলত খান লোদি এই নোবেলদের মধ্যেই একজন ছিলেন, যিনি কে ছিলেন, গভর্নর অফ পাঞ্জাব, পাঞ্জাবের গভর্নর ছিল। সে কী করলো, বাবরকে আমন্ত্রণ জানালো, বহিঃশত্রু বাবরকে, যে তিনি যেন ভারতে এসে ভারত আক্রমণ করে এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করে। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করবে কি, পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি। বোঝা গেল, মানে নিজের আপনজনই কিন্তু বহিঃশত্রুকে আমন্ত্রণ জানালো যাতে ইব্রাহিম লোদিকে পরাজিত করা যায়। তারপর কি হলো, বাবর ভারতে এলো এবং কি দৌলত খান লোদির সাহায্যে নিজে কি করলো, ইব্রাহিম লোদির সাথে লড়াই করলো প্রথম পানিপথের যুদ্ধে 1526 সালে এবং ইব্রাহিম লোদি পরাজিত হলো এবং জয়লাভ করলো বাবর এবং ভারতে এস্টাবলিশ হলো মুঘল ডাইনেস্টি। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখা উচিত, দৌলত খান লোদি কিন্তু এত কিছু ভাবেনি। ভেবেছিল বহিঃশত্রুর মতো আক্রমণ করবে, ভারত লুট করে চলে যাবে, যেমন তৈমুল তালেম করেছে, তারপর আরও অনেক সুলতান মাহমুদ করেছে, কিন্তু সেটা কিন্তু হলো না। বাবর এখানেই এই সভ্যতার সাথে মিলে মিশে নতুন সাম্রাজ্য তৈরি করলো এবং ভারতেরই রাজা হয়ে গেলেন। বোঝা গেল, তাহলে ভারতে এস্টাবলিশ করলেন কি মুঘল ডাইনেস্টি। তারপর বলছে দ্য ডিফিট অ্যান্ড ডেথ অফ ইব্রাহিম লোদি মার্ক দ্য বিগিনিং অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি। মানে বাংলার ইতিহাসে মোগল সাম্রাজ্য শুরু হলো কখন, যখন ইব্রাহিম লোদি পরাজিত হলো এবং যুদ্ধে মারা গেল। কার কাছে? বাবরের কাছে। তারপর বলছে এই যে 5টা ডাইনেস্টি ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছিল তুগলক ডাইনেস্টির রুলাররা, প্রায় 94 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে লংগেস্ট ডাইনেস্টি করেছিল আর কে শর্টেস্ট ডাইনেস্টি করেছিল। খিলজি ডাইনেস্টি কিন্তু শর্টেস্ট ডাইনেস্টি ছিল। বোঝা গেছে, সবচেয়ে বেশি রাজত্ব করেছিল তুগলক আর সবচেয়ে কম খিলজি ডাইনেস্টি। সকল কথা তোর, মানে তোর করেছিল সবচেয়ে বেশি রাজত্ব, কথা সবচেয়ে কম রাজত্ব করেছিল, এইভাবেও মনে রাখা যায়। তারপর বলছে অ্যামং দ্য 5 ডাইনেস্টিস, এই 5টা ডাইনেস্টির মধ্যে, এটা আমি আগেই বলেছি, প্রথম 4টে ডাইনেস্টি মানে স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক আর সাইড ডাইনেস্টি, এরা কী ছিল, তুর্কি ছিল জাতিতে, অরিজিন বা বংশগত দিক দিয়ে তুর্কি, কিন্তু লোদি ডাইনেস্টি ছিল আফগান। বোঝা গেল। এবার বলছে এই যে ডাইনেস্টিটার নাম লোদি কোথা থেকে হলো। সাইড ডাইনেস্টি যেমন হজরত মোহাম্মদের বংশধর ছিল বলে খিজির খার ডাইনেস্টির নাম হলো সাইড ডাইনেস্টি, তেমনি এরা ছিল বংশগত দিক দিয়ে আফগানিস্তান, সেই আফগানিস্তানের লোদি ট্রাইবের নাম অনুযায়ী, লোদি উপজাতির নাম অনুযায়ী এই ডাইনেস্টির নাম হয়ে গেল লোধি ডাইনেস্টি। বোঝা গেল। বলছে সিকান্দার শাহ লোদি কী করেছিল, এটা আগেই বললাম, abolished all the duties on gains and internal trades and encouraged the farmers to improve agriculture। মানে তিনি অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের ওপর সমস্ত ডিউটি বন্ধ করে দেন এবং ফার্মারদের উৎসাহিত করতে থাকেন মানে যাতে তারা ভালো এবং উন্নত মানের ফসল উৎপাদন করে। তো এতখানি হলো লোদি ডাইনেস্টি। মোটামুটি এক্সামে আসা কোশ্চেনগুলো কভার করা হয়েছে। এগুলো আপনারা পর যেমন পড়ানো হচ্ছে একটা আলাদা সেপারেট হিস্ট্রির খাতা করে টুকে রাখবেন এবং টোকার পরে প্রত্যেকটা টপিকের, মানে এই যে সুলতানের পিরিয়ড শেষ হলো এরপর একটা মিসলেনিয়াস পয়েন্ট করে রাখবেন। এই পয়েন্টে পরবর্তীকালে প্রথম 6 মাস যখন বিভিন্ন টপিক কভার হয়ে যাবে তখন আপনারা কি করবেন, বিভিন্ন ইয়ার কোশ্চেন সলভ করতে থাকবেন, তখন যেখানে যা হিস্ট্রির কোশ্চেন পাবেন সেই মিসলেনিয়াসে টুকে রাখবেন। তারপর দেখবেন যে এই 2-3 মাস সলভ করার পরই তখন কি হবে, আপনাদের কাজ একটু রিভাইজ দিই আর একটু সলভ করি। প্রতিদিন খানিকটা করে বিভিন্ন টপিক রিভাইজ দেবেন, তারপর প্রতি সপ্তাহে 2 থেকে 3টে এক্সাম সেট নিয়ে বসবেন, টাইম দেখে দেখে এক্সাম দেবেন।
তো এটা কি হবে, এটা যত করতে থাকবেন তত নতুন নতুন কোশ্চেন আপনার কাছে আসবে, যেগুলো মিসলেনিয়াসের মধ্যে আপনি কিন্তু একদম সিস্টেমেটিক্যালি লিখে রাখলেন। এর ফলে একটা বছর যখন এত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আপনি তৈরি হয়ে যাবেন, তখন একটা বছর পর যে কোনো এক্সামের মানে পরীক্ষারে ফিল আপ করে যখন আপনি বসবেন, তখন অনেকটা কমন পাবেন। কমন পেলে কী হবে, কনফিডেন্স বাড়বে। একেবারে মেন না হলেও প্রথমে প্রিলিমিনারিটা ক্র্যাক হয়ে যাবে, তারপর মেনের জন্য করতে থাকবেন। এইভাবে কি স্টেপ বাই স্টেপ গেলে আপনার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স যত আসবে, হতাশা দূর হবে। আর কি হবে, আপনি আস্তে আস্তে ক্র্যাক করতে থাকবেন এক্সামগুলো, এবং খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে থাকবেন। আর এই যে লং পিরিয়ড, এই সময় একটা খাতা করে রাখা ভীষণ দরকার। তাহলে কি হবে, জিকেগুলো কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। ইংলিশের জন্য এরকম আলাদা খাতা থাকবে, অপেক্ষাকৃত অনেকটা মোটা খাতা করবেন। ইংলিশের একটাই খাতা করবেন, মোটা খাতা করবেন। সমস্ত ইংলিশ করার জন্য না, ইংলিশের 3টে খাতা করতে হবে। সেটা করার সময় আমি বলে দেব। একটা খাতা করবেন বিভিন্ন রুলস রেগুলেশনের জন্য, গ্রামার রিলেটেড ব্যাপারগুলোর জন্য, এবং সেই সলভগুলো রাখবেন। একটা খাতা করবেন ডেসক্রিপটিভ ইংলিশের জন্য, আর একটা করবেন যে ইডিয়াম, ফ্রেজ, এরকম বিভিন্ন এক কথায় প্রকাশ, এই সমস্ত বিভিন্ন জাস্ট মুখস্থ করা বা ভোকাবুলারি, এগুলো লিখে রাখার জন্য। তাই 3টে আলাদা খাতা করে রাখবেন। অঙ্কের খাতা করবেন সম্পূর্ণ আলাদা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একদম নাম্বার দিয়ে সিস্টেমেটিক্যালি রাখবেন। আর জিআই এর খাতাও তাই করবেন। তো বোঝা গেল, প্রত্যেকটাই কিন্তু একসাথে পড়তে হবে। সবচেয়ে বেশি ম্যাথ, জিআই, ইংলিশে গুরুত্ব দিন, সঙ্গে দিন জিকেতে। স্ট্যাটিক জিকের ওপর বেশি দিন। আর এক্সাম ওরিয়েন্টেড, প্রত্যেকটা এক্সামে কারেন্ট অ্যাফেয়ারের ধরন কিন্তু বিভিন্ন হয়। ডব্লিউবিসিএসের যে যতখানি কারেন্ট অ্যাফেয়ার কভার করা হয়, স্বাভাবিকভাবে দেখা যায় এসএসসিতে কিন্তু অত দিনের কারেন্ট অ্যাফেয়ার আসে না, বা ব্যাংকে কিন্তু অত পুরনো কারেন্ট অ্যাফেয়ার আসে না। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার সবার লাস্টে ধরবেন, মানে এটা আমার মনে হয়, যদি না আপনি ডব্লিউবিসিএস বা আইএএসের জন্য প্রিপারেশান নেন। বোঝা গেল? তো আমার এই সমস্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনার সামান্যতম হেল্প হয়, তাহলে আশা করি আপনি এই ভিডিওগুলোকে লাইক করে দেবেন। তাহলে কি হয়, এই সমস্ত ভিডিও তৈরি করার পিছনে অনেক রিসার্চ ওয়ার্ক লাগে। খুব মানে সহজ এবং সুন্দরভাবে গোটা একটা ডাইনেস্টি পড়ে শুধু এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, তার জন্য অনেক পরিশ্রম লাগে। তো সেখানে একটা হেল্প হবে। আর তাছাড়া যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং তার পাশে বেল আইকনটাও ক্লিক করে দেবেন। বেল আইকন ক্লিক করলে আপনি বিনামূল্যে সমস্ত ইনফরমেশান আমার চ্যানেলে যখনই আপলোড হবে নতুন ভিডিও, তা সম্পূর্ণ বিনামূল্যে অটোমেটিক্যালি পেয়ে যাবেন ইউটিউব খুললেই। বোঝা গেল? আর সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এর পাশে একটা ঘন্টার চিহ্ন দেখতে পাবেন, যাকে নোটিফিকেশান আইকন বলে। এই নোটিফিকেশান আইকনেও ক্লিক করে দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই নোটিফিকেশান আইকনে ক্লিক করলেই আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও আসবে, তার ইনফরমেশান ইউটিউব খুললে অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। আপনাকে বারবার সার্চ করতে হবে না। আর যদি আপনার কোনো রকম সাহায্যর দরকার লাগে, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। এরপর আমরা মুঘল ডাইনেস্টি স্টার্ট করব।